পদ্মার বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত। আওয়ামী লীগের পথে হাঁটছে সরকারি দল, আপোষ করবেন না জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার। হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন, মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন? এবং সর্বশেষ জানাবো, গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না, বলছেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পদ্মার বালু তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত। পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির স্থানীয় নেতারা। শুক্রবার দুপুর 1টার দিকে চরতারাপুর ও ভাড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী যোধকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এই ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা যোধকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। এই নিয়ে শুক্রবার সকালে দুই গ্রুপের লোকজন গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রৌফ বলেন, চরতারাপুর ও ভাড়ারা এলাকার কিছু লোকজন বালু তুলতে গেলে আমার ভাতিজারা বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজাদের লক্ষ্য করে গুলি করে। এতে মঞ্জু মারা গেছে। নিহত মঞ্জু বিএনপির কর্মী ছিলেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের গুলিতে মঞ্জু শেখ নিহত হন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। আওয়ামী লীগের পথে হাঁটছে সরকারি দল, আপোষ করবে না জামায়াত, বলছেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা জামায়াত ইসলামের 5 নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখল নিতে গিয়ে এখনো পর্যন্ত বিরোধী দলের 5 জন নেতাকর্মীকে হত্যা করেছে। তিনি এর জন্য সরকারি দলের নেতাদের নানা বক্তব্যকে দায়ী করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে, কিন্তু জামায়াত কখনো আপোষ করেনি। এইভাবে চলতে থাকলে আবার একটি জুলাই আসবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার। ময়মনসিংহের মুক্তাগাছায় 15 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও 7 মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত লজিং শিক্ষক ও ইমাম মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, আবদুল্লাহ ভুক্তভোগী ছাত্রীর ফুফাতো ভাইয়ের সহপাঠী। সেই সুবাদে ওই ছাত্রীর বাড়িতে লজিং থাকতেন। একই সঙ্গে মসজিদের ইমাম ছিলেন। ছাত্রীর বাবা মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে সে বাড়িতে তার দাদির সঙ্গে থাকত। গত বছরের 22শে নভেম্বর রাত 10:30টার দিকে আবদুল্লাহ ছাত্রীর পড়ার কক্ষে মুখে ঢুকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান। লোকলজ্জা ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তখন কাউকে জানায়নি। পরবর্তীতে ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান কিশোরীর 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে সে আবদুল্লাহ লিপ্ত থাকার কথা প্রকাশ করেন। এই ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগী বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী কিশোরী বলেন, লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলিনি। এখন 7 মাসের গর্ভবতী, সন্তানের সামাজিক স্বীকৃতি চাই এবং অপরাধীর বিচার চাই। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এর আগে তথ্য প্রযুক্তির সহায়তা তার অবস্থান শনাক্ত করে ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও সে পালিয়ে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে খেরুয়াজানি ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার সত্যতা যাচাই বাছাই প্রয়োজনীয় আলামত সংগ্রহের লক্ষ্যে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ ওসমান হাদী হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের মধ্যে 3 জনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময় পাঠিয়ে দিয়েছি। তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাবো। এছাড়া এই মামলায় অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারবো। সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন, মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন? আসন্ন 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মদের লাইসেন্স প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও বিষয় প্রকাশ করেছেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। একই সঙ্গে মদ পানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার নিয়ম নিয়ে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন তোলেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ পানের লাইসেন্স ব্যবস্থার তীব্র সমালোচনা করেন এই সাংসদ। বলেন, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে, কিন্তু এখন শুনছেন মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এইটা কোন দেশের আইন আমার জানা নেই। মদের দাম বাড়ানোয় অনেক মনে কষ্ট পেয়েছেন বা মাইন্ড করেছেন। উল্লেখ করে তিনি রসাত্মক সুরে বলেন, যারা মাইন্ড করেছেন তাদের জন্য যে লাইসেন্সের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তিনি মদ ও মাদককে এক করে না দেখার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ অনেক সময় এক বোতল মদ পেলে সাধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পায়, যা বন্ধ হওয়া দরকার। সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল 17 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের কার্যক্রম এবং বৈশ্বিক নানা সংকটের মধ্যে একটি জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরদিনই যেখানে রাজপথে মানি না মানব না বলে মিছিল হতো, এবারই প্রথম কোনো প্রতিবাদ মিছিল দেখা যায়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এটি মূলত মেহনতি ও মধ্যবিত্ত মানুষের বাজেট। এই বাজেটে সাধারণ মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী, হার্টের রিং, ব্যান্ডেজ এবং কিডনি রোগীদের চিকিৎসার সমস্ত উপকরণের দাম কমানো হয়েছে। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সবকিছুর দাম কমানো হলেও কেবল একটি মাত্র আইটেমের দাম বাড়ানো হয়েছে এবং সেটি হলো মদের দাম বাড়ানোর এই উদ্যোগকে তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানান। বাজেট নিয়ে বিরোধিতাকারীদের সমালোচনা করে মুজিবুর রহমান ইকবাল একটি রূপক গল্পের অবতারণা করেন। তিনি বলেন, অনেকে বিরোধী দলে বসে অবাস্তব সমালোচনা করছেন, যা অনেকটা ফিতা দিয়ে মেপে অবাস্তব কুমিরের দৈর্ঘ্য কমানোর গল্পের মতো। অর্থমন্ত্রী যে বিশাল ও সুন্দর বাজেট দিয়েছেন তা কমানোর কোনো সুযোগ নেই। দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে এই বিশাল বাজেটকে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। বাজেট যদি বড় না হয়, তবে এলাকার রাস্তাঘাট, কালভার্ট, মেডিকেল কলেজ কিংবা হসপিটালের মতো বড় বড় উন্নয়নমূলক কাজের দাবি পূরণ করা সম্ভব না। তিনি বলেন, অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগর পাড়ের মানুষ হওয়ায় তার মন এবং বাজেট দুই সাগরের মতো বড়। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং হাওড়া অঞ্চলে রাতে নিরাপদে চলাচলের সুবিধার্থে স্পিড বোর্ড ও পুলিশের টহল গাড়ি বরাদ্দের জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে পুলিশের বাজেট বাড়ানোর জোর দাবি জানান। গুমের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন, ছাড় দেওয়া হবে না, বলছেন মির্জা ফখরুল। গুমের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের ঘটনাগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই না। এটি মানবতার বিরুদ্ধে অপরাধের প্রকাশ্যে বিচার এবং শাস্তি হওয়া উচিত। আয়নাঘরের মতো ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, অহংকার ও দাম্ভিকতা ছিল তা আজ ভেঙে চুরমার। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকের আইনের মুখোমুখি হবে এবং প্রত্যেকের জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।